তারাপীঠে গিয়ে মাকে আমি পেয়েছিলাম। আচ্ছা, ওই শ্মশানে ল্যাংটা বাবার ওখানে ওই মন্দিরে বসে ওখানে মা প্রাপ্তি হলো। তারপর আমি তো পাগলের মতন হয়ে গেলাম, ব্যবসা কাজ সমস্ত সব কিছু চলে গেল গৃহস্থলীর ভিতরে, যাই খালি এদিক ওদিক এদিক ওদিক। ওই সময়তে সবসময় তারাপীঠ তারাপীঠ তারাপীঠ। আচ্ছা, অনেক ভক্তরা বলছে বাবা তুমি মন্দির করো মন্দির করো। ওই রোডের পাশে এদিক ওদিক অনেক জায়গা বলিছে। আর তখন আমরা এইখানে চান টান করতে আসতাম, তখন এই লোকালয়ে কিচ্ছু ছিল না, আচ্ছা, কোনো কিছু ছিল না, একদম পুরো ফাঁকা এদিক ওদিক। আর এই অঞ্চলে বাচ্চা মারা গেলে এখানে এই নিচেটায় সমাধি দেওয়া হতো, এই নিচে সমাধি দেওয়া হতো। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এসেছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শ্রমিকনগরে শিশু সমাধি মন্দির এবং সদানন্দ হরগৌরী আশ্রম। এই শ্রমিকনগরের মৃত শিশুদের সমাধি দেওয়া হতো এখানেই, আর তার উপরই তৈরি হয়েছে এই শিশু সমাধি মন্দির। শোনা যায় এই এলাকার মৃত শিশুদের অতৃপ্ত আত্মার কান্নার শব্দ পাওয়া যায়। আর এখানেই রয়েছে সদানন্দ হরগৌরী আশ্রমের প্রতিষ্ঠাতা কনকানন্দগিরি মহারাজ। এই কনকানন্দগিরি মহারাজও জলের তলায় ডুব দিয়ে প্রায় 40 মিনিট ধ্যানস্থ হয়ে থাকতেন। তো এই শিশু সমাধি মন্দির এবং সদানন্দ হরগৌরী আশ্রম এর উপরই থাকছে আজকের প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করব। তাই প্রতিবেদনটা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো দুর্গাপুরের শ্রমিকনগরের এই এলাকায় একসময় মৃত শিশুদের সমাধি দেওয়া হতো। অনেকের মতে এখানে মৃত শিশুদের অতৃপ্ত আত্মার কান্না শোনা যেত। পরে একজন সন্ন্যাসী কনকানন্দগিরি মহারাজ শিশুদের সমাধিস্থলে গড়ে তুলেছে শিশু সমাধি মন্দির ও সদানন্দ হরগৌরী আশ্রম। এখানে রয়েছে পঞ্চমুণ্ডির আসন, রয়েছে ধুনিঘর। কনকানন্দগিরি মহারাজ ছিলেন তান্ত্রিক, পরে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তিনি তারাপীঠে সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন। কনকানন্দগিরি মহারাজ ডুব দিয়ে জলের তলায় প্রায় 40 মিনিট ধ্যানস্থ হয়ে থাকতে পারতেন। কনকানন্দগিরি মহারাজ প্রথম জীবনের বাংলাদেশের মুক্তিযোদ্ধার সৈনিকও ছিলেন। শিশু সমাধি মন্দিরে রয়েছে একটি প্রাচীন বটবৃক্ষ। বটবৃক্ষের নিচেই অধিষ্ঠান করছেন দেবাদিদেব মহাদেব, আর তার পাশেই আছে ডিভিসি ক্যানেল। আচ্ছা, এই মন্দিরের কি ইতিহাস আছে যদি একটু বলেন? মন্দিরের ইতিহাস বলতে কি বাবা, তখন তারাপীঠে গেছিলাম আমি। আচ্ছা, হ্যাঁ, তারাপীঠে গিয়ে মাকে আমি পেয়েছিলাম। আচ্ছা, ওই শ্মশানে ল্যাংটা বাবার ওখানে ওই মন্দিরে বসে ওখানে মা প্রাপ্তি হলো। তারপর আমি তো পাগলের মতন হয়ে গেলাম, ব্যবসা কাজ সমস্ত সব কিছু চলে গেল গৃহস্থলীর ভিতরে, যাই খালি এদিক ওদিক এদিক ওদিক। ওই সময়তে সবসময় তারাপীঠ তারাপীঠ তারাপীঠ। আচ্ছা, অনেক ভক্তরা বলছে বাবা তুমি মন্দির করো মন্দির করো। ওই রোডের পাশে এদিক ওদিক অনেক জায়গা বলিছে। আর তখন আমরা এইখানে চান টান করতে আসতাম, তখন এই লোকালয়ে কিচ্ছু ছিল না, আচ্ছা, কোনো কিছু ছিল না, একদম পুরো ফাঁকা এদিক ওদিক। আর এই অঞ্চলে বাচ্চা মারা গেলে এখানে এই নিচেটায় সমাধি দেওয়া হতো, এই নিচে সমাধি দেওয়া হতো। আর মন্দির প্রতিষ্ঠিত হলো কি, একটা নন্দী মহারাজ আসছিল তোমার ইয়ে থেকে, বদ্রীনাথ ধামের থেকে। আচ্ছা, ওই শ্রমিকনগর মাঠের মধ্যে ওইখানে সব লোকজন রয়েছে। তা আমি চান করতে আসছি এখানে। চান করতে আসলে তখন আমি দাঁড়ালে ওই বাবাজি আমাকে বলছে যে আপনার মনে মনে যে সংকল্প আছে আপনি মনে মনে করেন, দেখেন নন্দী ভগবান। তা আমি নিজে নিজে সংকল্প করলাম যে মা তারা মায়ে তোমার
প্রতিষ্ঠিত কোথায় হবে, তখন ওই নন্দীটা দৌড়াতে দৌড়াতে এসে যে মা যেখানে প্রতিষ্ঠিত, হ্যাঁ, আমাদের এই ওর নিচে মাথা শিং দিয়ে মাটি দিয়ে আমার নিশানি দিয়ে গেল। আমাদের এই বেদিটা কিন্তু এরাফেরা আছে, ও আমাকে এইটাও বলছিল। আর এই যে শিব বাবা স্বপ্নে পেয়েছিলাম, কাশিতে গেলাম, কাশির থেকে এনে প্রতিষ্ঠিত হয়েছে। আরও বজরং বলি আছে, ওখানে একটা হনুমান মারা গেছিলো, এখানে নিয়ে সমাধি দিয়েছিলাম। আচ্ছা, বললেন যে তারাপীঠে আপনি সাধনা করে মাকে দর্শন পেয়েছেন। সাধনা টাধনা তখন করতাম না, আচ্ছা সাধনা টাধনা কিছুই নয়, মায়ের কাছে বসে বসে খালি কাঁদছি। আচ্ছা, হ্যাঁ। মাকে নিজের চোখে দেখেছেন? নিজের চোখে মা আমার সাথে সবসময় ইয়েছে থেকেছে। আচ্ছা আচ্ছা, এখানে মায়ের এইরকম মূর্তিটি কেন? এইখানেই রাখা হয়, আগে নিরঞ্জন করা হতো, এখন নিরঞ্জন করা হয় না, মাকে এইখানে আমার কাছে না আছে আহ্বান, না আছে বিসর্জন, আচ্ছা বুঝলে? আচ্ছা এইখানে রাখা হয় মাকে, এইখানেই উনি। আচ্ছা, এখানে শিশুদের সমাধি দেওয়া হতো, এই সম্পর্কে কিছু বলুন। শিশুদের সমাধি দেওয়া হতো, তখন আমার নিচে ধনী ঘর ছিল। এখানে? হ্যাঁ, নিচে ধনী ঘর ছিল, ওখানে যজ্ঞশালা ছিল, আচ্ছা আমি প্রায় ওইখানেই থাকা হতো। তো এই ক্যানেল ট্যানেল সারবে বলে আমি ছিলাম না, এখানে অনেক নিম গাছ টাছ ছিল, ওই ঘর টর ভেঙে টেঙে দিয়ে একাকার মানে করে দিল, অনেক গাছগাছালি কেটে দিল। তা বলছি যে এখানে নাকি শোনা যেত আগে মৃত শিশুদের অতৃপ্তি আত্মার কান্না। হ্যাঁ, এটা এখনো শুদ্ধ মন শুদ্ধ ভাবনা থাকলে আসন টাসন নিয়ে কাজা করি সেরকম বসলে এখনো শুনতে পারবে। এখন শুনতে পাওয়া যায়? অবিনাশী আত্মার তো বিনাশ নাই, আত্মার মরণ নেই বাবা। মরণ নেই। আপনিও শুনেছেন? আমি শুনেছি। তো আপনার এতে কোনো অসুবিধা হয়নি? আমার কোনো অসুবিধা নেই গুরুর কৃপায়। ভয় টয় লাগেনি? কিসের ভয় আবার? ভয়টা কিসের? ভয় গেলে তো তাহলে তো সে গেলই। এখানে কেউ আসতো না তখন, এখানে সাপ যা থাকতো, বুঝলে, এখনো তো আছে বিরাট। এই যে এই বট গাছের নিচে, ওই নিচে সাপ আছে? ওই পূর্ণিমা আমাবস্যা তিথিতে বেরোয়, অনেকে দেখে। আচ্ছা আচ্ছা। আর এই আশ্রমে কোনো সাধু সন্ন্যাসী এসে বাবা থাকতে পারে না। কেন? হয় কি, সাচ্চা ভক্তি যার আছে সে থাকতে পারবে, নাহলে ওগুলো আউট করে দেয় মা। আচ্ছা, আমি শুনেছি আপনি জলের নিচে ডুব দিয়ে 40 মিনিট। ওরে 40-45 মিনিট সে আগে, তখন ওরা হট যোগ বাবা। ওইটা সম্পর্কে একটু বলুন। ওরা 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 কুম্ভক, ওইটা মানে কিভাবে করতে হয়? ওরা ইঙ্গলা পিঙ্গলা সুষমা, ও এই অনেক ব্যাপার আছে এগুলো বাবা। হ্যাঁ, এই তারপরে এই বজরংবলী যে এর নিচে বজরংবলী সমাধি দিয়া, ওই 34 মাস সেদিনকে হনুমান পঞ্চমী ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার, বিরাট দিন। আমি আবার হনুমানটাকে এনে এখানে সমাধি দিয়ে দিয়েছিলাম, তখন এই মন্দির টন্দির হয়নি। হ্যাঁ, এই মন্দির টন্দির কিছু হয়নি, ওই সমাধি দিয়ে ওরে উপরে একটা ত্রিপল টানায় রেখে দেওয়া হলো। একদিনকে এক ভদ্রলোক আসলো, আমি সন্ধ্যাবাতি দিয়ে ওখানে বসে আছি, তখন এই দালান টালান ছিল না, ও এসে ঘুরতেছে দেখতেছে। আর বিশ্বাস ভক্তির মধ্যে বাবা সব কিছুই, বিশ্বাস ভক্তি না থাকলে কোনো কিছু হবে না। হ্যাঁ, আপনি এমনি ওই টোটকাও তো দেন, ওই গাছের শেকড়? ও বলে দিই। আচ্ছা, কি কি ওষুধ রোগের দেন? ও অশ্বটস্য আছে অনেক, মেয়ে ছেলেদের বাদক ব্যথা, সুতিকা, এইসব সব দিক দিয়ে। হ্যাঁ, এগুলো আমার গুরুজি যে কটা দিয়েছিল। আর একটা স্বপ্নে একটা গাছ পেয়েছিলাম, আমি এখনো পর্যন্ত সে গাছটা পরখ করিও নাই, কিচ্ছু না। গুরু ওরা ব্যাপার আছে, আর একটু বুড়ো না হলে হবে না। বয়স বুড়ো হয়ে যাবো, খুনখুনি হয়ে যাবো, তখন বুঝতে পারলে, তখন তো আর চাওয়া পাওয়ার ইয়ে থাকবে না। চাওয়া পাওয়ার থাকবে কি তাহলে? ছেলে বজরং বলি, আমি বললাম যে এই যে তো এইখানেই। তারপরে এই দুটো মূর্তি ওই বাঁকুড়ার মোড়ে ওইখানে এক জায়গায় ছিল। আমি কি পলিথিন দিয়ে বেঁধে থুয়ে দিয়েছে রে বাবা, এইটা আবার আমি দুটোরে খুললাম, এরকম ফাঁক করে খুলে দেখি যে একটা হর পার্বতী বজরং বলি। আমি বলছি যে প্রভু, তোমরা এইখানে রয়েছো, আমারও এইখানে যদি তোমরা যেতে, আশ্রমটা ভরে যেত। এই বলে আমি তখন কেরাসিন তেলের লম্ফ এবং কেরাসিন তেল জ্বালাতে, তখন কারেন্ট ফারেন্ট এখানে কিছুই ছিল না। হ্যাঁ, ওই কেরাসিন তেল দিত এক ভক্ত ওর ওখানে। ও বাবা, পরের দিনকে ওই ভক্ত এসে বলছে যে আমি দুটো মূর্তি দেবো, তুমি বেদি করো বাবা, বেদি করো।
তারপরে ওই আছে আমার মামাতো ভাই সাগর, ওই মা কালী ফলের আড়ত এখন। ও তো আগে ভিখারির মতন ছিল, আমি ও বলার দরকার নেই। যাক, ওরে বললাম যে বেদি করতে হবে দুটো মূর্তি দেবে এক ভদ্রলোক। যাক, বেদি করা হলো। এই বাড়িটাই মন্টু নাম করে একটা ছেলে ছিল, ওই রাজমিস্ত্রির কাজ করতো। ওই সুন্দর করে তারপরে মূর্তি, এই দুটো মূর্তি দিয়ে গেলে এইভাবে ছিল, উপরে ত্রিপল দিয়ে ছুঁয়ে দিতাম আটকা। তারপরে ওরে একদিন বসিয়ে বেটা এরকমভাবে ফেলা ছুঁয়ে গেলি তুই, তোর মেয়ের বিয়ে হচ্ছে না তো ওই কারণের জন্য শালা ভেঙে যাচ্ছে। মুখ দিয়ে এরকম বলে দিলাম। ওর বউরে নিয়ে বিকালে আসলো। আমি ওর বউকে বলে দিলাম যে তুমি আগে মায়ের ঠাকুরের, ও যেদিনকে ইট বালি সিমেন্ট টিমেন্ট সমস্ত সব, মানে ও কোটিপতি তো, সব যেদিনকে ফেলালো তার 3 দিন পরে ওর মেয়ের বিয়ে হয়ে গেল। হ্যাঁ, এই ঘটনা। আর আমার যা কিছু দরকার আমি গুরুর কাছে বলি চোখ বুঝে, মায়ের কাছে। শ্রী দিগম্বর সদানন্দ গিরিজি মহারাজ, নাগা বাবা। না, উনি দেও রেখেছেন। এই তো এই এমএমসি। আর আমার আগের গুরু ছিল জয়তারা বাবা, ওনার পুরুলিয়া ছিল। উনি এখানে ডিএসপিতে সার্ভিস করতেন, গোপাল মাঠ থাকতেন। উনিও বিরাট তান্ত্রিক ছিল, স্বয়ং শিব। ওই তারাপীঠে ওনার নাম উপাধি পেয়েছিল জয়তারা। আর কামাখ্যাতে উনি উপাধি পেয়েছিল উমানন্দ তীর্থনাথ। মানে স্তর, মানুষের যখন সেই স্তরে ওঠে না, তখন এগুলো বাইরে ভীষণ করে সেই পঞ্চমুণ্ডির আসন ছিল। আমি সমস্ত সবকিছু। তান্ত্রিকরা আসতো, কত তান্ত্রিকরা এখান থেকে মাথা টাথা খুশে নেওয়ার জন্য, এই করার জন্য আমার সাথে বহুত গন্ডগোল খেসখেসি হয়েছে। এগুলো না, এগুলো নিতে পারিনি, নিতে দেইও নাই আমি। লড়াই হয়েছে খুব। হ্যাঁ, এটা ধুনিঘর। এটা ধুনিঘর। এখানে যজ্ঞশালা, যজ্ঞ হয়। এটা ত্রিনাথের, দত্ত ভগবান ত্রিনাথের। ওই যে আমার এখানে 3টে জায়গা আছে, 3টে জায়গায় 3 জায়গা বসলে 3টে উপলব্ধি হয়, জপ তপ সাধন ভোজনের দিক দিয়ে, বুঝলে। ওই মায়ের ওখানে থাকলে মানে গেলে তখন রাজসী, বুঝলে। আর এই দত্তাত্রেয় মহারাজ ভগবান এখানে কি হয়, এখানে থাকলে ব্যাস রাজার হালে। জপ তপ কোনো দিকে মন টন ভালো মন এ হয় না এখানে, মানে উনি এখানে। আর ওই বজরংবলী মন্দিরে ওখানে হচ্ছে কি সাত্বিক, ওই পার্বতী, হর পার্বতী, বুঝলে। আর এখনও তো ওই যে শিব এনে বসানো হয়েছে ওই পঞ্চবটির ওখানেও এখনও রাতে কেউ আসন নিয়ে যে বসতে পারে না। ওই সাপ মহারাজ আছে, তারা করে, বুঝলে। এদিকে অনেক ছিল, ভেঙে চুরে একাকার হয়ে গেছে সব। এদিকে কি অবস্থা দেখো। এই আপনি তো জব করতে করতে সিদ্ধি লাভ করেছেন, সে জানি না, গুরু জানে। এই সম্পর্কে জপাত সিদ্ধি সম্পর্কে শোনো, জব এ হচ্ছে সিদ্ধি। জব যত করে যাবে, বুঝলে, জব যত করতে পারবে। আর জব আমরা করতে পারি কোথায় এখন, সেই জব হচ্ছে এক ধ্যান, এক মন, এক পরাণ, হ্যাঁ, মিলাতে হবে সব কিছু, তবে হবে জব। হ্যাঁ, মায়ের সম্পর্কে আর কি বলবো, এই যে মায়ের কাছে যে যা চায় তাই পায়, বুঝলে। একটা কথা হচ্ছে কি যে আগে সবসময় মা এখানে বিরাজ করতো, করতো, অনেকে এসে এই আমি এই মাঝে মাঝে এদিক ওদিক যাই, এই আশেপাশে সব লোকজন এসে খুব অনাচার করে, বুঝতে পারলে, অনাচার করে। কিন্তু ভোগেও তাও শালারা বহুত চুরি চেষ্টামি করে নিয়ে যায়। আমি তো আমার তো নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, প্রতি অমাবস্যায় মায়ের পুজো হয়, প্রতি অমাবস্যায়। না, বলি আগে 3টে বলি দিয়েছি, তারপরে বলি দিয়ে বন্ধ দিয়েছি। ওই যখন তান্ত্রিক আমলে ছিলাম তখন 3বার 3টে বলি দেওয়া হয়েছিল। তারপরে অনেকে মানুষ করেছে, ছাগল নিয়ে আইছে, মায়ের কাছে পুজো করে ছেড়ে দেওয়া হয়েছে। ওই 21 দিন 1 মাস বাসে, এনে ঘুরে টুরে বেড়ায়, এই বাসে
আপনার থেকে মরিয়ে যায়, মরে গেলে ধরে ফেলাই নিয়ে হয়। আচ্ছা আচ্ছা, আমি শুনেছি যে আপনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা সৈনিক ছিলেন, সে সম্পর্কে যদি একটু বলেন। না, ওগুলো বলে কোনো লাভ নেই। একটু একটু ছোট্ট না করে, না, ছোট্ট করে। ছিলাম 1971 সালে মুক্তিযোদ্ধা, এই গোবরডাঙ্গায় ট্রেনিং হয়েছিল। হ্যাঁ। ভারত লড়েছিলাম, আমার কাগজপত্র ছিল সব জমা দিয়েছিলাম, করেছিলাম। আমি বাংলাদেশে একবার পাসপোর্ট করে গেলাম, আচ্ছা যাওয়ার পরে দরখাস্ত দিয়ে পরে বলছে তুমি তো ভারতের নাগরিক হয়ে গেছো, ভারতের সব কিছু হয়ে গেছো, তো এগুলো হবে না। তখন খালেদা জিয়ার পিরিয়ড ছিল, হ্যাঁ হ্যাঁ। আর ও শালা ছিল হারামি। আচ্ছা এ বাবা, ওই রাজনীতির দিক দিয়ে যে কোনো লাভ নাই, গুরু ক্ষমা করো। আচ্ছা দাদা, আপনার ট্রেনিং ওখানে তারপর কি হলো? ট্রেনিং আমার এই যে এইখানেই ট্রেনিং হয়েছে, গোবরডাঙ্গায়। আচ্ছা। গোবরডাঙ্গা ওই আম বাগানে, ওখানে। তারপর ওই যাওয়া হয়েছিল এই যে এইখানে ইয়েতে, আরে ওটার নাম কি, নদিয়া জেলায় কল্যাণী। কল্যাণী। আচ্ছা আচ্ছা, কল্যাণী, আচ্ছা আচ্ছা কল্যাণী। আচ্ছা। তো ওখানে ওখানে। পরে যখন গেলেন তখন আপনাকে সবাই কি মনে করছে, যে যুদ্ধে মারা গেছে নাকি? 26 বছর পর গেছিলাম আমি। 26 বছর পর? আর তারপর তো ঘটনা হচ্ছে কি, যে তখন তো বাংলাদেশ তো হলো, আমার রিলেটিভ, আমার মা বাবা সব ওখানেই থাকতেন। আচ্ছা। আমি ছিলাম কিছুদিন, আচ্ছা আচ্ছা কিন্তু আমি একরুখা ছিলাম, অন্যায় বরদাস্ত করতে পারতাম না। আচ্ছা। হ্যাঁ, এখানে অনেক সাধু সন্ন্যাসীরা এসছেন, তাই তো? লাখ লাখ সাধু সন্ন্যাসীর পদধূলি এই জায়গায় আছে, এই আচ্ছা জায়গায়। আর এইটা শিশু সমাধি মন্দির, শিশু সমাধি বললে সবাই এক নামে চিনে। আচ্ছা। তো বন্ধুরা, আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।